আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ অনার্স প্রথম বর্ষের ছাত্ররা, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি জেইনা আফরোজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজে, ঢাকা। তোমাদের সাথে আজকে অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছি। করোনার এই সময় নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, এই প্রত্যাশা নিয়ে আজকে আমি ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদেরকে নতুন একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে চ্যাপ্টার 4, তোমাদের ইলাস্টিসিটি চ্যাপ্টারটা আজকে শুরু করব। তোমাদের সিলেবাসের মাইক্রো ইকোনমিক্স অ্যাক্ট 1003, এটার মাইক্রো ইকোনমিক্সের চ্যাপ্টার 4 ইলাস্টিসিটি নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই আমরা আসি ল অফ ডিমান্ড। যে তোমরা নিশ্চয়ই জানো ল অফ ডিমান্ড কি, তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো। ল অফ ডিমান্ড হচ্ছে, আমরা জানি যে দামের সাথে চাহিদার কি সবসময় বিপরীতমুখী সম্পর্ক। দাম যদি বাড়ে চাহিদা কমবে, আর দাম যদি কমে চাহিদা বাড়বে। এটাই হচ্ছে ল অফ ডিমান্ড বা চাহিদা বৃদ্ধি। এখানে কি বলা হয়েছে আমরা একটু দেখি। ল অফ ডিমান্ড states that if price of commodity increases, quantity demanded will falls, and if price of commodity falls, quantity will increase. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ল অফ ডিমান্ডে যেটা বলা হয়েছে, আমি যেটা বললাম ল অফ ডিমান্ডে সেই কথাই বলা হয়েছে যে যদি প্রাইস বাড়ে তাহলে তোমার কি ডিমান্ড, কোয়ান্টিটি ডিমান্ড, তার মানে হচ্ছে ডিমান্ড অফ কোয়ান্টিটি কি হবে, প্রাইস বাড়লে কমবে, এবং প্রাইস যদি কমে যায়, ফল করে, তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড কমে যাবে। এটা হচ্ছে আমার ল অফ ডিমান্ড। এরপরে আমি দেখি ল অফ ডিমান্ড indicates only direction of a change in quantity demanded in response to change in price, but elasticity of demand states with how much or to what extent the quantity demanded will change in response to change in any determinants. এখানে বিভিন্ন ধরনের ডিটারমিনেন্টস আছে, সেই ডিটারমিনেন্টস এর মাধ্যমে তোমার ইলাস্টিসিটি অফ ডিমান্ড বা চাহিদার স্থিতিস্থাপকতা, বাংলায় যেটাকে বলে চাহিদার স্থিতিস্থাপকতা ডিপেন্ড করে। সেটা কি, যে দামের শতকরা পরিবর্তন, দাম যে হারে পরিবর্তিত হয়, দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার যে শতকরা পরিবর্তন হয়, চাহিদা কতটুকু পরিবর্তন হলো, সেটাই হচ্ছে আমরা ইলাস্টিসিটি অফ ডিমান্ডে মেজার করি। হাউ মাচ টু হোয়াট এক্সটেন্ট দ্য কোয়ান্টিটি অফ ডিমান্ডেড উইল চেঞ্জ। এরপরে আমরা যাই ইলাস্টিসিটি। The concept, if price rise by 10%, what happens to demand? যদি প্রাইসটা, দামটা 10% বাড়ে, তাহলে ডিমান্ডের কি পরিবর্তন হবে বা ডিমান্ড কি রকম হবে? উই নো ডিমান্ড উইল ফল। আমরা জানি যদি প্রাইস 10% বাড়ে তাহলে কি দাম বাড়লেই কিন্তু ডিমান্ড কমে যায়, এটা আমরা ল অফ ডিমান্ডে শিখেছি। কিন্তু এখানে বলছে পার্সেন্টেজ, খেয়াল করো যে ইফ প্রাইস রাইজেস বাই 10%, যদি প্রাইসটা 10% বাড়ে তাহলে তোমার ডিমান্ডটা কতটুকু কমে যাবে? বাই মোর দেন 10%, 10% এর বেশি কি কমে যাবে? বাই লেস দেন 10%, 10% এর কম তো কমে যাবে। ইলাস্টিসিটি মেজার দ্য এক্সটেন্ট টু হুইচ ডিমান্ড উইল চেঞ্জ। ইলাস্টিসিটি এটাই মেজার করবে, ইলাস্টিসিটি অফ ডিমান্ড এটাই মেজার করবে যে দামের পরিবর্তনের সাথে সাথে আবার ডিমান্ডটা কতটুকু পরিবর্তন হলো, কতটুকু পরিবর্তন হলো, কমলো না বাড়লো, কি হলো, সেই জিনিসটা। Meaning and definition of elasticity of demand. Elasticity of demand measures the extent to which quantity demanded a commodity increase or decrease in response to increase or decrease in any of its quantity determinants. So we have several types of elasticity of demand according to source of the change in the demand. For example, if the price is the source of the change, we have the price elasticity of demand. The elasticity or respectiveness of demand in a market is great or small according as the amount demanded increase much or little for a given fall in price, and diminishes much or little for a given rise in price. Dr. Marshall মেইনলি ইলাস্টিসিটি অফ ডিমান্ডের কনসেপ্ট দিয়েছেন অধ্যাপক মার্শাল। উনি বলেছেন যে দামের পরিবর্তনের ফলে আমার চাহিদা কি পরিমাণ কমলো, মানে দামের শতকরা, দাম যতটুকু বাড়ছে, হ্যাঁ, আমার চাহিদার পরিমাণটা ততটুকু কমছে কিনা, বা তার থেকে বেশি হারে কমছে না কম হারে কমছে, সেটাই আমার ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা মেজার করে। এরপরে আমি দেখি ফ্যাক্টরস এফেক্টিং ইলাস্টিসিটি অফ ডিমান্ড। কোন কোন ফ্যাক্টরগুলো
মানে কোন কোন উপাদানগুলো এই ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে প্রভাবান্বিত করে। প্রথমেই দেখো নেচার অফ কমোডিটি, অ্যাভেলেবিলিটি অফ ক্লোজ সাবস্টিটিউট, নাম্বার অফ ইউজেস, প্রপোর্শন অফ টোটাল এক্সপেন্ডিচার expend on the product, level of income of consumer, habit, time period। এই জিনিসগুলোর উপর মেইনলি আমাদের কি হয়, আমাদের ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা ডিপেন্ড করে। এরপরে দেখো এই জিনিসগুলো আমরা একটু ইলাবোরেট করি। দেখো নেচার অফ কমোডিটি, নেচার অফ কমোডিটি তার মানে হচ্ছে আমি যেই পণ্যটা কিনছি সেটার প্রকৃতি, সেটা কিরকম প্রোডাক্ট সেটার উপর ডিপেন্ড করে। নেসেসিটি, লেস ইলাস্টিক। নেসেসিটি মানে কি, প্রয়োজনীয় জিনিস। যেমন আমরা কি জানি, আমাদের লবণটা যেমন আমাদের খুব প্রয়োজনীয়, লবণ যদি কোনো কিছুতে না দেওয়া হয় তাহলে বিষাদ হয়ে যায়, সেই খাবারের কোনো মজাই থাকে না, তাহলে লবণ আমাদের মাস্ট। তাহলে লবণটা হচ্ছে আমাদের লেস ইলাস্টিক, বা সেটাকে আমরা ইনইলাস্টিক বলতে পারি। আমি একটু পরে আসছি ইলাস্টিক আর ইনইলাস্টিক কি বলেই নেই। ইনইলাস্টিক হচ্ছে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন, খুব একটা চাহিদার পরিবর্তন হয় না, দামের যতই পরিবর্তন হোক কিন্তু চাহিদার খুব একটা পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ইনইলাস্টিক। আর ইলাস্টিক হচ্ছে যে দামের সামান্য পরিবর্তন হলেও চাহিদার অনেক বেশি পরিবর্তন হয়, সেটা বলবো আমরা ইলাস্টিক। এখন দেখো তাহলে আমরা এখানে দেখছি যে নেচার অফ কমোডিটি, নেসেসিটি, লেস ইলাস্টিক বা আমি ইনইলাস্টিক বলতে পারি। যেটা নেসেসিটি দ্রব্য সেটা হচ্ছে ইনইলাস্টিক হবে, মানে অস্থিতিস্থাপক হবে। কমফোর্টস মানে যেটা আরামদায়ক সেটা কি হবে, ইলাস্টিক হবে। লাক্সারিয়াস হচ্ছে মোর ইলাস্টিক, তার মানে অনেক বেশি পরিমাণ স্থিতিস্থাপক লাক্সারিয়াস প্রোডাক্টগুলো। সেকেন্ড হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ক্লোজ সাবস্টিটিউট, যেটা নিকটতম সাবস্টিটিউট পরিবর্তক, যেটা নিকটতম পরিবর্তক আছে। দ্যাট মিন্স একটা দ্রব্যের একটা দ্রব্য ভোগ না করলে আমি ওইটার পরিবর্তে আরেকটা দ্রব্য ভোগ করতে পারি, সেই জিনিসটা ক্লোজ সাবস্টিটিউট। এখানে দেখো গুড হ্যাভিং নাম্বার অফ ক্লোজ সাবস্টিটিউট উইল হ্যাভ অ্যান ইলাস্টিক ডিমান্ড। যে সমস্ত গুডস গুলো, যে সমস্ত পণ্যগুলোর ক্লোজ সাবস্টিটিউট আছে সেটার ডিমান্ডটা হবে ইলাস্টিক। আর গুডস উইথ নো ক্লোজ সাবস্টিটিউট উইল হ্যাভ অ্যান ইনইলাস্টিক ডিমান্ড, তার মানে যেগুলোর ক্লোজ সাবস্টিটিউট নাই সেগুলোর ডিমান্ডগুলো অস্থিতিস্থাপক বা ইনইলাস্টিক হবে। এরপরে দেখো নাম্বার অফ ইউজ, ব্যবহারের উপর ডিপেন্ড করে। মোর দ্য নাম্বার অফ ইউজেস অফ কমোডিটি ক্যান বি পুট টু মোর ইলাস্টিক ইন দ্য ডিমান্ড অ্যান্ড ভাইস ভার্সা। তার মানে যে সমস্ত প্রোডাক্টগুলো বেশি পরিমাণে ইউজ করে, মোর দ্য নাম্বার অফ ইউজেস, যে সমস্ত প্রোডাক্টগুলো বেশি পরিমাণে ইউজ করা হয় সেগুলো কি মোর ইলাস্টিক হয়, ইজ দ্য ডিমান্ড, সেগুলোর ডিমান্ডগুলো মোর ইলাস্টিক হয়। এবং বিপরীতক্রমে যেগুলোর ইউজ কম হয় সেটা হচ্ছে কম ইলাস্টিক হয় বা ইনইলাস্টিক হয়। এরপরে দেখো প্রপোর্শন অফ টোটাল এক্সপেন্ডিচার স্পেন্ড অন দ্য প্রোডাক্ট, তার মানে তোমার টোটাল খরচের কতটুকু পরিমাণ তুমি ব্যয় করবা। হ্যাঁ, টোটাল এক্সপেন্ডিচার স্পেন্ড অন দ্য প্রোডাক্ট, ওই যে প্রোডাক্ট তুমি কিনবা সেই প্রোডাক্টের উপর তোমার টোটাল খরচের কতটুকু অংশ তুমি ব্যয় করবা, সেটার উপরও আমার কি ইলাস্টিসিটি ডিপেন্ড করে। যেমন দেখো লার্জ দ্য proportion of large expenditure spent on a good, higher will be elasticity and vice versa। কি বলছে, লার্জ দ্য পোর্শন অফ প্রোডাক্ট, যে সমস্ত প্রোডাক্টের মধ্যে আমার যে খরচের অংশ, সে আমি যদি 10,000 টাকা ইনকাম করি, সে আমি 5,000 টাকা বা 7,000 টাকা আমি খরচ করি, তাহলে আমার বাজেট কত, 7,000 টাকা। 7,000 টাকার মধ্যে সে আমি 2,000 টাকা কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য ব্যয় করছি, আমার 7,000 টাকার মধ্যে ম্যাক্সিমাম বাজেট ওখানে। তাহলে যেই প্রোডাক্টের মধ্যে ম্যাক্সিমাম বাজেট আমি এক্সপেন্ড করব সেটার এটা হবে হায়ার উইল বি ইলাস্টিসিটি, তার মানে সেটার ইলাস্টিসিটিটা বেশি হবে। এবং বিপরীতক্রমে যেটার খরচটা কম হবে সেটার হচ্ছে ইলাস্টিসিটি কম হবে। লেভেল অফ ইনকাম অফ কনজিউমার, হায়ার দ্য লেভেল অফ ইনকাম লোয়ার দ্য ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যান্ড ভাইস ভার্সা। তার মানে হায়ার লেভেল অফ ইনকাম, যাদের ইনকামের পরিমাণ বেশি তাদের লো অফ ইলাস্টিসিটি, তাদের ইলাস্টিসিটির পরিমাণটা কম, স্থিতিস্থাপকতার পরিমাণটা কম। হ্যাবিট, if you are habituated to a particular good, elasticity will be less and vice versa। তুমি যদি আমরা যদি কোনো একটা প্রোডাক্টে অভ্যস্ত হয়ে পড়ি তাহলে সেই প্রোডাক্টটার কি হবে, হ্যাবিচুয়েটেড হই, তাহলে সেই প্রোডাক্টের কি ইলাস্টিসিটি কম হবে, উইল বি লেস, কম হবে। টাইম পিরিয়ড, during short period most of the commodities are having less elasticity of demand। যেই সমস্ত প্রোডাক্টগুলো কম সময়ের জন্য থাকে সেটার ইলাস্টিসিটি কম হবে।
and in the long run when substitutes are available demand for the goods will become more elastic. যখন লং রানে যখন ওই প্রোডাক্টের অন্য কোনো সাবস্টিটিউট পাওয়া যাবে তখন দেখা যাবে সেটার ইলাস্টিসিটি কি মোর বেশি বেশি পরিমাণ সেটা ইলাস্টিক। ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এখন আমরা যে এর আগে দেখলাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড যে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয়, চাহিদার পরিমাণ কি হারে, দাম যদি বাড়ে তাহলে চাহিদার পরিমাণ কি হারে কমবে, হ্যাঁ যেই হারে বাড়ছে সেই হারে কমবে না, তার থেকে কম হারে কমবে বা সমান হারে কমবে, সেই জিনিসটাই হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই যে এখন দেখবো যে ইলাস্টিসিটি অফ ডিমান্ড অ্যাকর্ডিং টু দ্য সোর্স অফ দ্য চেঞ্জ the following type of elasticity of demand can be mentioned. এই elasticity of demand mention করা যায় price elasticity of demand, cross elasticity of demand. The cross elasticity হচ্ছে price elasticity এতক্ষণ বললাম আমরা, cross elasticity of demand কি, the elasticity in relation to the change of the price of other good and services. cross elasticity হচ্ছে ওই যে আমরা যে একটু আগে বললাম পরিবর্তক হলো নিকটতম পরিবর্তক, যে সমস্ত প্রোডাক্টগুলোর পরিবর্তক থাকে সেটা হচ্ছে ক্রস ইলাস্টিসিটি আমরা মেজার করতে পারি। ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড, অ্যাডভার্টাইজমেন্ট ইলাস্টিসিটি অফ ডিমান্ড, দ্য ইলাস্টিসিটি ইন রিলেশন টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার। According to the degree of the change in demand, the elasticity can be classified into perfectly elastic, relatively elastic, unitary elastic, relatively inelastic, perfect inelastic. তাহলে according to the source of change, পরিবর্তনের উৎস অনুযায়ী আমি ইলাস্টিসিটিকে এই চারটা ভাগে ভাগ করছি, প্রাইস ইলাস্টিসিটি, ক্রস ইলাস্টিসিটি, ইনকাম ইলাস্টিসিটি এবং অ্যাডভার্টাইজমেন্ট ইলাস্টিসিটি। আর according to the degree of change, ডিগ্রি অফ চেঞ্জের ভিত্তিতে আমি ইলাস্টিসিটিকে 4-5 ভাগে ভাগ করছি। ডিগ্রি অফ চেঞ্জ তার মানে ডিগ্রি অফ চেঞ্জ কি, শতকরা পরিবর্তনের হার অনুযায়ী আমি ইলাস্টিসিটিকে 5 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক, আর একটা হচ্ছে রিলেটিভলি ইলাস্টিক, ইউনিটারি ইলাস্টিক, রিলেটিভলি ইনইলাস্টিক, পারফেক্ট ইনইলাস্টিক। তাহলে চলো আমরা একটু দেখি। এখন দেখি আমি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি? Price elasticity of demand is a measurement of the percentage change in demand due to percentage change in own price of the commodity. The price elasticity of demand may be defined as the ratio of the relative change in demand and the price variables. এখানে আমরা দেখছি E means elasticity, দেয়া আছে percentage or proportional change in the quantity demanded। কোন যে প্রোডাক্টটা কিনবো সেটার কোয়ান্টিটি কি পরিমাণ আমি কিনবো বা কি পরিমাণ ডিমান্ড আছে সেটার উপর সেটার পার্সেন্টেজটা ডিপেন্ড করবে, এবং ডিভাইডেড বাই পার্সেন্টেজ অর প্রপোর্শনাল চেঞ্জ ইন প্রাইস। তার মানে হচ্ছে আমি আগেই বলেছি যে এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, খেয়াল করবা প্রাইস মানে দাম, তাহলে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে আমার প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এবং এটা কি মেজার করবে, আমার দামের পরিবর্তনের ফলে, আমরা জানি ল অফ ডিমান্ডে যে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হবে। কিভাবে হবে, দাম যদি বাড়ে চাহিদা কমবে, রিভার্স, দাম যদি বাড়ে চাহিদা কমবে। তাহলে দাম যদি বাড়ে, দ্যাট মিন্স দাম যদি এর আগে আমি দেখলাম 10% করে, তাহলে চাহিদা কি 10% বাড়বে নাকি 10% থেকে কম বাড়বে নাকি সমান বাড়বে, সেটাই হচ্ছে আমি সেই জিনিসটাই আমি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডে মেজার করব। এরপরে আমি দেখি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড কি বলছে। প্রাইস ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইসেস। এখানে দেখো অর দিয়ে ইপি মিন্স হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস, ঠিক আছে, প্রাইস বা প্রাইস ইলাস্টিসিটি, যেটা প্রাইস ইলাস্টিসিটিকে আমরা ইপি দিয়ে মেজার করি, ইলাস্টিসিটি ইতে ইলাস্টিসিটি পিতে প্রাইস। আচ্ছা, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই অরিজিনাল কোয়ান্টিটি, এটা তোমাদের একটু মনে রাখতে হবে সূত্রগুলো, কারণ মাঝে মাঝে ছোট ছোট অঙ্ক আসে, কম আসে, কিন্তু তারপর তোমাদের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই অরিজিনাল কোয়ান্টিটি ইনটু 100, যেহেতু পার্সেন্টেজ বলেছি আমরা, উপরে দেখো পার্সেন্টেজ, এই জন্য 100 আসলো। এরপরে ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস ডিভাইডেড বাই অরিজিনাল প্রাইস ইনটু 100, অর এটাকে লিখতে পারি ইপি ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই অরিজিনাল কোয়ান্টিটি ইনটু অরিজিনাল প্রাইস ডিভাইডেড বাই, জাস্ট উল্টে গেল, আমরা তো নরমালি এগুলো জানি, অরিজিনাল প্রাইস ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস, অর ইন সিম্বলিক টার্ম এভাবে লিখতে পারি, বইয়ে এভাবে দেখবা ইপি
is equal to এটা হচ্ছে চেঞ্জের সাইন, চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই অরিজিনাল কোয়ান্টিটি ইনটু প্রাইস ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস ইজ ইকুয়াল টু, আমরা যদি ক্রসিং করি তাহলে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন প্রাইস ইনটু প্রাইস ডিভাইডেড বাই কোয়ান্টিটি, where EP হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি, Q হচ্ছে কোয়ান্টিটি, P হচ্ছে প্রাইস, এটা হচ্ছে সাইন হচ্ছে চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড এবং চেঞ্জ ইন প্রাইস, P এর সাইনটা। নেক্সটে আমরা দেখি ডিগ্রি অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। 5 cases of elasticity of demand are situated depending upon their degree অনুযায়ী। এই যেটা আমরা একটু আগে বললাম, পারফেক্টলি ইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক, ইউনিটারি ইলাস্টিক, রিলেটিভলি ইলাস্টিক, রিলেটিভলি ইনইলাস্টিক। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড এটা কি জিনিস? when, খেয়াল করো ভালো করে, ওই দেখো ওই গ্রাফটা দেখলে তুমি বুঝবা। When a small change in price is a quantity causes a major change in its demand, it is said to be perfectly elastic demand. Perfectly elastic মানে সম্পূর্ণ স্থিতিস্থাপক চাহিদা, বাংলা যেটাকে বলে। In perfectly elastic demand, a small rise in price results in fall in demand to zero, while a small fall in price causes increase in demand to infinite. এখানে দেখো সামান্য পরিবর্তন, এই যে ডিমান্ডটা ইনফিনিট, ডিমান্ডটা কিন্তু বাড়ছে বাড়ছে বাড়ছে, ঠিক আছে? A perfectly elastic demand refers to the situation when demand is infinite at the prevailing price. In perfectly elastic demand, a small rise in price results in fall in demand to zero, while a small fall in price causes increase in demand to infinite. The degree of elasticity of demand helps in defining the shape and slope of the demand curve. Therefore, the elasticity of demand can be determined by the slope of the demand curve flatter, the slope of the demand curve higher, the elasticity of demand. তাহলে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড যে এখানে বলা হচ্ছে যে দামের সামান্য পরিবর্তনের চাহিদার ব্যাপক পরিবর্তন হবে। এখানে দেখো দাম কিন্তু সেম, কিন্তু চাহিদা কি অনেক পরিবর্তন হচ্ছে দাম, তাহলে এটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। মানে দামের যদি সামান্য পরিবর্তন, কিন্তু চাহিদার ব্যাপক পরিবর্তন হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং সাধারণত এটা কোনটার ক্ষেত্রে হয়, যেগুলো মোর লাক্সারিয়াস প্রোডাক্ট, দামি গাড়ি, দামি গহনা, এই সমস্ত ক্ষেত্রে, দ্যাট মিনস যেগুলো শো অফ করার জন্য হয়, সেটা হচ্ছে সেই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডটা কাজ করে। এরপরে আমরা দেখব পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। একটু আগে আমরা পড়লাম পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, এখন আমরা দেখব পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। A perfectly inelastic demand is one in which a change in price causes no change in quantity demanded. এখানে দেখো গ্রাফটার দিকে খেয়াল করো, দেখো প্রাইসের চেঞ্জ হচ্ছে P1, P2, P3, প্রাইস আস্তে আস্তে কমছে, বাট কোয়ান্টিটি সেম, কোয়ান্টিটি সেম। এটা হচ্ছে ইনইলাস্টিক, দ্যাট মিন্স হচ্ছে এটা আমি একটু আগে উদাহরণ দিলাম, যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেটা ছাড়া আমাদের জীবন চলে না, সেটা হচ্ছে সেই সমস্ত প্রোডাক্টটা হচ্ছে ইনইলাস্টিক, পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড। যেমন লবণ আমি একটু আগে বলেছি। A perfectly inelastic demand is one in which a change in price causes no change in quantity demanded. Price change হবে কিন্তু demanded quantity কোনো change হবে না। It is a situation where even substitutional change in price level the demand unaffected. It can be interpreted from figure that the movement of the price from OP1 OP1 to OP2 and OP2 to OP3 does not show any change in demand of the product. তার মানে প্রাইস যখন কমছে P1 থেকে P2, P2 থেকে P3, but quantity কোনো চেঞ্জ হচ্ছে না। The demand remain constant for any value of the price. যতই বাড়ুক কিন্তু ডিমান্ডের কোনো পরিবর্তন হবে না। Perfectly inelastic demand is a theoretical concept and cannot be applied in a practical situation. However, in case of essential goods, এটা মনে রাখবা, ইসেনশিয়াল যে সমস্ত গুডস থাকে সেটা ইয়ে হয় ইনইলাস্টিক। হ্যাঁ, হাউএভার অনেক সময় পরীক্ষায় তোমাদের গুডস এর নাম দিয়ে দেয়, যে যেমন ধরো লবণ, চিনি, এগুলোর এই সমস্ত প্রোডাক্টগুলো কি, এটা ইলাস্টিসিটি কি রকম, ইলাস্টিক না স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক। ইনইলাস্টিক হচ্ছে অস্থিতিস্থাপক। তাহলে in case of essential goods such as salt বললাম, the demand does not change with change in price. Therefore, the demand for essential goods is perfectly inelastic. এটা আমাদেরকে মনে রাখতে হবে যে essential
গুডসের ডিমান্ডটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক। এরপরে দেখো ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড, when the proportionate change in demand produces the same change in the price for the product, the demand is refers to as unitary elastic demand. The numerical value of unitary elastic demand is equal to 1, EP is equal to 1. The demand curve for unitary elastic demand is represented as a rectangular hyperbola. আচ্ছা, ইনইলাস্টিক ডিমান্ড দ্যাট মিন্স দাম যে হারে পরিবর্তন হচ্ছে, এখানে দেখো দামের এতটুকু পি থেকে পি1 হলো, দাম কমে গেল, কোয়ান্টিটি ঠিক সেম হারে বাড়ছে। দ্যাট মিন্স দাম যে হারে বাড়বে সে দাম যদি তোমার 10% হারে বাড়ে, কোয়ান্টিটি ডিমান্ডও 10% হারে কমে যাবে। আবার দাম যদি 10% হারে কমে যায়, কোয়ান্টিটি ডিমান্ডও 10% হারে বেড়ে যাবে। এটাই হচ্ছে ইউনিটারি ডিমান্ড, তার মানে পার্সেন্টেজটা সেম। এরপরে আসছো relatively elastic demand. The relatively elastic demand refers to the demand when the proportionate change produced in demand is greater than the proportionate change in price of a product. Mathematically, relatively demand is known as a more than unit elastic demand. EP is greater than 1. That means একের থেকে বেশি যখন ইলাস্টিক হবে। For example, if the price of a product increase by 20% and the demand of a product decrease by 25%, then the demand will be relatively elastic. In this, the demand is more responsive to the change in price. তার মানে এই যে দেখো প্রাইসটা কি এই যে P1 থেকে P2, প্রাইসটা এখানে সরি P1 থেকে P, এখানে কত বা P কে যদি আমি বেস ধরি যে P থেকে P1 এ যাচ্ছে, দ্যাট মিন্স 5% বাড়ছে। 5% বাড়লে কি এখানে খেয়াল করো আমার এই P প্রাইস যখন তখন কোয়ান্টিটি কত ছিল Q, তাহলে এই 5% বাড়ার জন্য আমার কোয়ান্টিটি কি কমে যাচ্ছে। প্রাইস যদি বাড়ে কোয়ান্টিটি কমে যাবে, কমে যাচ্ছে কতটুকু 10%। তার মানে রিলেটিভলি ইলাস্টিক ডিমান্ডে প্রাইস যেই হারে বাড়বে ডিমান্ড সেই হারে তার থেকে বেশি হারে কমবে। আবার একইভাবে বিপরীতভাবে বলা যায় যে প্রাইস যে হারে বাড়বে ডিমান্ড তার থেকে বেশি হারে কমবে। এই এরপরে দেখো রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ড। Relatively inelastic demand is one when the percentage change produced in demand is less than the percentage change in the price of a product. For example, if the price of a product increased by 30% and the demand for the product decreases only by 10%, then the demand would be called relatively inelastic. The numerical value of the relatively elastic demand ranges between 0 to 1. 0 থেকে 1 এর মধ্যে থাকে। এই যে price elasticity of demand is less than 1. Marshall has termed relatively inelastic demand as elasticity being less than unit. হ্যাঁ, এখানে দেখো এখানে কি হচ্ছে প্রাইস যে হারে কমছে, আমি যদি প্রাইসটা ধরি 10% কমছে, প্রাইসটা 10%, হ্যাঁ এই P তে আমার কোয়ান্টিটি ছিল এটা কত Q, আর এখানে দেখো এখানে প্রাইস কমছে 10% হারে বাট কোয়ান্টিটি বাড়ছে 5% হারে। তার মানে আগেরটার জাস্ট উল্টো। আগে আমরা বলেছিলাম যে রিলেটিভলি ইলাস্টিক ডিমান্ডে যে দাম যে হারে পরিবর্তিত হবে চাহিদা তার থেকে বেশি হারে পরিবর্তিত হবে, হ্যাঁ। আর এই রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ডে বলা হচ্ছে যে দাম যে হারে পরিবর্তন হবে চাহিদা তার থেকে কম হারে পরিবর্তন হবে। তাহলে সেটা দাম যদি 10% হারে পরিবর্তন হয় তাহলে চাহিদা পরিবর্তন হবে 5% হারে বা 7% হারে। আবার দাম যদি 10% হারে কমে তাহলে চাহিদা 5% বা 7% হারে বাড়বে। এই দ্যাট মিন্স পার্সেন্টেজটা হচ্ছে প্রাইস যে হারে চেঞ্জ হবে তার থেকে ডিমান্ড কম হারে চেঞ্জ হবে। এটা হচ্ছে রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ড। এরপরে এটা একই গ্ল্যান্স আমরা দেখতে পারি। একই গ্ল্যান্স আমি একটু করে পড়ে দিচ্ছি কারণ অলরেডি আমাদের বলা হয়ে গেছে। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, এটা এখানে নিউমেরিক্যাল ভ্যালু কিভাবে নিউমেরিক্যাল এক্সপ্রেস করছে আমরা প্রত্যেকটা স্লাইডে আমাদের দেখানো আছে। এটা টাইপস অফ দ্য প্রাইস ইলাস্টিসিটি, পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, perfectly inelastic demand, relatively elastic demand, relatively inelastic demand, unitary elastic demand. Description: it is a
greater change in demand in response to percentage or smaller change in the price. আচ্ছা আমি জাস্ট একটু বলে দিই তোমাদেরকে, তোমরা একটু পরে দেখে নিবে। পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডে আমি বলেছি কি যে ইলাস্টিক ডিমান্ড হচ্ছে দাম, এখানে হচ্ছে দাম পরিবর্তিত হলেও দামের পরিবর্তন অল্প হলেও চাহিদা ব্যাপক হারে পরিবর্তিত হবে, সেটা হচ্ছে পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড এটা হচ্ছে লাক্সারিয়াস প্রোডাক্টের ক্ষেত্রে হয়, আর পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড হচ্ছে যে দামের পরিবর্তন সত্ত্বেও চাহিদার খুব একটা পরিবর্তন হবে না, এটা হচ্ছে এসেনশিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে। এরপর হলো রিলেটিভলি ইলাস্টিক ডিমান্ড। রিলেটিভলি ইলাস্টিক ডিমান্ড হচ্ছে যে দাম যে হারে পরিবর্তিত হবে চাহিদা তার থেকে বেশি হারে পরিবর্তিত হবে, ঠিক আছে? যদি দাম 5% হারে পরিবর্তিত তাহলে হবে 10% হারে, এরকম। রিলেটিভলি ইনইলাস্টিক ডিমান্ড এখানে বলা হচ্ছে যে দাম যে হারে পরিবর্তিত হবে চাহিদা তার থেকে কম হারে পরিবর্তিত, দাম যদি 10% হয় চাহিদা হবে 5%। এরপরে হলো ইউনিটারি ইলাস্টিক ডিমান্ড, এটা হচ্ছে দুটো সমান, দাম যে হারে পরিবর্তিত হবে চাহিদাও সেই হারেই পরিবর্তিত। দ্যাট মিন্স দাম যদি 5% হারে পরিবর্তিত হয় চাহিদাও 5% হারে পরিবর্তিত হবে। এই ছিল আমাদের জিনিস। এরপরে আমরা দেখব মেজারমেন্ট অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। প্রাইস ইলাস্টিসিটি, এতক্ষণ আমরা প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের প্রকারভেদগুলো পড়লাম, টাইপসগুলো পড়লাম, যেটা 5 প্রকার। এখন আমরা দেখব এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আমরা কিভাবে মেজার করব, কি দিয়ে মেজার করব, যে এটা কতটুকু। দেখো মেজারমেন্ট অফ প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড প্রথমেই আছে টোটাল এক্সপেন্ডিচার মেথড, সেকেন্ড হচ্ছে প্রপোর্শনেট মেথড, থার্ড হচ্ছে পয়েন্ট ইলাস্টিসিটি অফ ডিমান্ড, থার্ড হচ্ছে আর্টস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এখন আসো টোটাল এক্সপেন্ডিচার মেথডে কি বলা হয়েছে। ডক্টর মার্শাল হ্যাজ evolved the total expenditure method to measure the price elasticity of demand. According to this method, elasticity of demand can be measured by considering the change in price and the subsequent change in the total quantity of goods purchased and the total amount of money spent on it. Total outlay অথবা total expenditure is equal to price into quantity demanded, এটা আমরা জানি যে যেটা প্রাইস দিয়ে তুমি যতটুকু কোয়ান্টিটি কিনেছো সেটাই হলো আমার টোটাল এক্সপেন্ডিচার। There are 3 possibilities, কি হচ্ছে if with a fall in price, যদি প্রাইস কমে যায় demand will increase according to demand law, the total expenditure increase, or with a rise in price demand falls and the total expenditure falls. In the case that the elasticity of demand is greater than 1, that means it is greater than 1, তার মানে এখানে কি বলতেছে যে এই টোটাল এক্সপেন্ডিচার মেথডের 3টা কন্ডিশন। একটা কি যদি প্রাইস বাড়ে, দ্যাট মিন্স ডিমান্ডের সাথে টোটাল এক্সপেন্ডিচারের সম্পর্ক, যদি প্রাইস বাড়ে তাহলে আমার টোটাল এক্সপেন্ডিচার কমে যাবে। হ্যাঁ, টোটাল এক্সপেন্ডিচার কিভাবে কমবে, এই যে আগেই দেখো প্রাইস ইনটু কোয়ান্টিটি ডিমান্ড, যেহেতু আমার ডিমান্ড কমে যাচ্ছে সুতরাং আমার প্রাইস অটোমেটিক কমে যাবে। আর যদি প্রাইস বাড়ে প্রাইস যদি কমে তাহলে ডিমান্ড বেড়ে যাবে, টোটাল এক্সপেন্ডিচার বেড়ে যাবে। আর যদি প্রাইস কমে যায় তাহলে আমার টোটাল এক্সপেন্ডিচার বেড়ে যাবে, এটা হচ্ছে একটা। সেকেন্ডটা দেখো, ইফ with a rise or fall in price, that means demand fall or rise respectively, the total expenditure remain the same and the demand will be unitary elasticity. That means আমরা দেখছি যদি দাম কমে বা বাড়ে বাট টোটাল এক্সপেন্ডিচার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা কি the total expenditure remain the same, একই থাকে, demand falls or rise respectively। ও আচ্ছা ভুল বললাম, তাহলে টোটাল ডিমান্ড রিমেইন দ্য সেম। ইফ with a rise, আচ্ছা যদি if with a rise or falls price, আচ্ছা যদি দাম যদি বাড়ে তাহলে কি হবে, আমার ডিমান্ডটা কি হবে, কমবে, এবং যদি প্রাইস কমে তাহলে আমার এটা কি বলে ডিমান্ডটা বাড়বে এবং টোটাল এক্সপেন্ডিচার সমান থাকবে। দ্যাট মিন্স ডিমান্ড বাড়া কমা করবে কিন্তু এক্সপেন্ডিচারটা সমান থাকবে, সেটাকে বলা হচ্ছে unitary elasticity. If with a fall in price, that is demand rises, fall in price তার ডিমান্ড বাড়বে, the total expenditure also falls, and with a rise in price the total expenditure also rises, total expenditure বাড়বে। The demand is said to be less classic, or elasticity of demand is
লেস দেন 1, ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা হচ্ছে 1 এর থেকে কম। তার মানে এখানে বলা হচ্ছে যদি প্রাইস কমে তাহলে টোটাল এক্সপেন্ডিচার কমবে, এবং প্রাইস যদি বাড়ে তাহলে আমার কি হবে, টোটাল এক্সপেন্ডিচার বাড়বে। এটা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে ডিমান্ড ইজ লেস দেন 1, ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ লেস দেন 1। সামারাইজ রিলেশনশিপ অফ টোটাল এক্সপেন্ডিচার ম্যাথড, এটাকে আমরা সামারাইজ, এখন এতক্ষণ যেটা পড়ালাম সেটা একটু সামারাইজ করি। প্রাইস কি বলেছে, এটা হচ্ছে প্রাইস, টি মানে টোটাল এক্সপেন্ডিচার, ইপি হচ্ছে ইলাস্টিসিটি অফ প্রাইস। আচ্ছা দেখো এখানে যদি ফলস, প্রাইস যদি কমে যায় তাহলে টোটাল এক্সপেন্ডিচার বেড়ে যাবে, দাম যদি বেড়ে যায় তাহলে, দাম যদি বেড়ে যায় তাহলে টোটাল এক্সপেন্ডিচার কমে যাবে। এটাকে বলা হচ্ছে ইলাস্টিসিটি গ্রেটার দেন, ইলাস্টিসিটি গ্রেটার দেন 1। এরপরে দেখো ফলস, প্রাইস কমে গেল বা প্রাইস বেড়ে গেল, টোটাল এক্সপেন্ডিচার আনচেঞ্জ, টোটাল এক্সপেন্ডিচারে কোনো পরিবর্তন হলো না, এটা ইজ ইকুয়াল টু 1, এটাকে বলা হচ্ছে 1। আর প্রাইস হচ্ছে ফলস, তাহলে টোটাল এক্সপেন্ডিচারও কমছে, প্রাইস রাইজেস, টোটাল এক্সপেন্ডিচারও রাইজেস, এটাকে বলা হচ্ছে গ্রেটার লেস দেন 1। হ্যাঁ, ইলাস্টিসিটি লেস দেন 1, এই জিনিসটা কিন্তু গ্রাফে এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এটা কমে কমে যাচ্ছে, 1 এর থেকে কম, আবার এখানে সমান 0, আর এখানে হলো লেস দেন 1। এটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে দেখো প্রাইস যখন 2 টাকা তখন আমার কোয়ান্টিটি হচ্ছে 300, প্রাইস যখন 4 টাকা কোয়ান্টিটি হচ্ছে, কোয়ান্টিটি কমে যাচ্ছে 150, বাট প্রাইস যখন 6 টাকা, প্রাইস কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছো প্রাইস চেঞ্জ হচ্ছে, বাট এখানে কোয়ান্টিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কোয়ান্টিটি চেঞ্জ হচ্ছে, কোয়ান্টিটি হচ্ছে 100 কিন্তু আমার এক্সপেন্ডিচার, টোটাল এক্সপেন্ডিচার সেম 600, তাহলে হচ্ছে এই যে পি রাইজেস বাট এক্সপেন্ডিচার নো ইফেক্ট, দ্যাট মিন্স ইলাস্টিসিটি ইজ ইকুয়াল বা ইউনিটারি ইলাস্টিসিটি যেটাকে বলা হয়, যে ইলাস্টিসিটির কোনো ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু 1। এরপরে দেখো সেকেন্ডটা দেখো, প্রাইস 2 4 6, কোয়ান্টিটি 300 150, আর এক্সপেন্ডিচার দেখো 600 400 300, দ্যাট মিন্স এখানে কি প্রাইস কমছে এবং এক্সপেন্ডিচারও কি হচ্ছে, এক্সপেন্ডিচার, টোটাল এক্সপেন্ডিচারও আমার কমে যাচ্ছে, দ্যাট মিন্স এই যে প্রাইস এদিক থেকে যদি আমি ধরি, এক্সপেন্ডিচার কি হচ্ছে, কমছে 600 400, সরি প্রাইস এখানে হলো প্রাইস কমছে 2 টাকা 4 টাকা 6 টাকা, প্রায় উল্টা বলছি, প্রাইস কমছে না, প্রাইস বাড়ছে, 2 টাকা 4 টাকা 6 টাকা, প্রাইস বাড়ছে আর এক্সপেন্ডিচার হচ্ছে কমছে, যে এখানে তাই সেটাই বলেছে যে প্রাইস বাড়ছে, 2 টাকা থেকে 4 টাকা হলো, 4 টাকা থেকে 6 টাকা হলো, আর এক্সপেন্ডিচার হচ্ছে আগে ছিল 600 এখন 400 এখন 300, এটাকে বলা হচ্ছে ইলাস্টিসিটি গ্রেটার দেন 1। এরপরে আমরা দেখি প্রাইস, এখানে আবার প্রাইস এখানে কি হচ্ছে, বাড়ছে 2 টাকা 4 টাকা 6 টাকা, কোয়ান্টিটি 300 200 100, আর টোটাল এক্সপেন্ডিচার 600 800 900, দ্যাট মিন্স আমার এখানে কি হচ্ছে, প্রাইসটাও বাড়ছে আর ইলাস্টিসিটিটাও বাড়ছে, সুতরাং এটা ইলাস্টিসিটি লেস দেন 1। এই তিনটা সিচুয়েশন হচ্ছে আমার টোটাল এক্সপেন্ডিচারে। দেন আসো পার্সেন্টেজ অর প্রপোর্শনেট মেথড। This method is also associated with the name of Dr. Marshall. According to this method, price elasticity of demand is the ratio of the proportionate change in quantity demanded to proportionate change in price. It is also known as the percentage method, flux method, ratio method, and the arithmetic method. Its formula is as under. এটা আমরা আগেই পড়েছি প্রপোর্শনেট মেথডটা, এখানে যার জন্য আমি তোমাদেরকে আলাদাভাবে দেখাবো না, দ্রুত এটা ক্রস করবো, কারণ প্রথমেই এই প্রপোর্শনেট মেথডটাই দেখেছি যে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদার শতকরা কি পরিবর্তন হয়। পার্সেন্টেজ অর প্রপোর্শন মেথডের ফার্স্ট এক্সাম্পল দেখো, ক্যালকুলেট দ্য প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইফ প্রাইস fell by 10%, causing the demand of rise from 800 to 800 to 850 units. এখানে দেখো পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি ডিমান্ডেড, আমরা আগে সূত্র দিলাম, এখানে হলো কতটুকু বেড়েছে আমার কোয়ান্টিটি অফ ডিমান্ড 850 থেকে 800 ইনটু 100 ডিভাইডেড বাই অরিজিনাল কিউ 8, তাহলে পার্সেন্টেজ চেঞ্জ ইন ডিমান্ড ডিভাইডেড বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, পার্সেন্টেজ ওখানে প্রাইসের পার্সেন্টেজ হলো 10%, এটাকে যদি আমরা করি তাহলে 0.63, দ্যাট মিন্স লেস দেন ইউনিটারি, একের থেকে কম। Percentage or proportion method 2, second method को देखिए, when price of commodity is ₹1, then the consumer spends ₹800
100 and if the price of a commodity is rupee 20, then consumer spent 96. Calculate the elasticity of demand with percentage method. কিভাবে করব? আগে পার্সেন্টেজ দেওয়া ছিল আর এখন পার্সেন্টেজ দেওয়া নেই। প্রাইস হচ্ছে 1 টাকা 2 টাকা, এক্সপেন্ডিচার হচ্ছে 80 96, কোয়ান্টিটি হচ্ছে 80 48। তাহলে চেঞ্জ অফ P1 ডিভাইডেড বাই Q1, জাস্ট আমরা এইভাবে নিয়ে আসার পরে আমরা দেখছি যে minus 0.41, that means elasticity is less than 1, একের থেকে কম, মাইনাস আসছে। নেক্সট আমি দেখি point method or geometrical method, measurement of price elasticity of demand of different points on the demand curve. This method was also suggested by Dr. Marshall, used only with the reference to a linear demand curve. এই যে দেখো এটা ডিমান্ড কার্ভ, কিন্তু ডিমান্ড কার্ভের বিভিন্ন পয়েন্টে ইলাস্টিসিটিটা কত সেটা মেজার করার মেথডটা হচ্ছে পয়েন্ট মেথড বা জিওমেট্রিক্যাল মেথড, যেটাতে বলা হয় ইলাস্টিসিটি অফ ডিমান্ড এট পয়েন্ট। এক একটা পয়েন্ট ইলাস্টিসিটি মেজারের যে সূত্র সেটা হচ্ছে PED, price elasticity of demand is equal to lower segment of a demand curve. That means আমি যদি এতে ধরি তাহলে এর লোয়ার ডিমান্ড সেগমেন্ট কত, এতটুকু, হ্যাঁ, আর আপার সেগমেন্ট অফ ডিমান্ড কার্ভ এর আপার হচ্ছে এতটুকু। তাহলে এটা হচ্ছে আমার সূত্র। দেন আমি আসি পয়েন্ট মেথড অর জিওমেট্রিক মেথডে যে ইলাস্টিসিটি তুমি কিভাবে করবা। নাও উই ক্যান ক্যালকুলেট ইলাস্টিসিটি অফ ডিমান্ড এট ডিফারেন্ট পয়েন্টস। ওখানে বিভিন্ন পয়েন্ট দেয়া আছে, দেখো উপর থেকে খেয়াল করো, আর এ কিউ বি পি, কয়টা, 5টা পয়েন্টে ইলাস্টিসিটি কিভাবে মেজার করবা। কিউ পয়েন্ট কোথায়, এই কিউ পয়েন্টে কি বলেছে, নিচের পোরশন, দ্যাট মিন্স কিউ পি ডিভাইডেড বাই উপরের পোরশন আর কিউ, হ্যাঁ, আর এ পয়েন্টের নিচের অংশ এতটুকু এপি ডিভাইডেড বাই আর এ, এরকম করে প্রত্যেকটা। তাহলে এখন দেখো প্রথমটা আসছে কিউ পয়েন্ট ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু 1, এ পয়েন্টে আসছে লেস দেন 1, বি পয়েন্টে আসছে গ্রেটার দেন 1, আর পয়েন্টে আসছে ইনফিনিটি, আর পি তে আসছে আর পয়েন্টে ইনফিনিটি হবে, পি তে আসছে ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার পয়েন্ট ইলাস্টিসিটি মেজার করার নিয়ম। এরপর দেখো আর্চ মেথড, আর্চের বাংলা হচ্ছে বৃত্তাকার মেথড। উই হ্যাভ studied the measurement of elasticity at a point on a demand curve, but when elasticity is measured between 2 points, আগে আমরা আলাদা আলাদা পয়েন্ট দেখলাম, আর এখন যখন দুইটা পয়েন্টের মাঝে যে ইলাস্টিসিটিটা মেজার করে 2 points on the same demand curve, it is known as the arch elasticity. In the words of Professor Bumal, arch elasticity is a measure at the average responsiveness to price change exhibited by a demand curve over some finite stretch of the curve. Any 2 points on a demand curve make an arch. এই যে এখানে দেখো আর্চ কি বলেছে, the area between P, যে এটা P আর M, এই যে P আর M, এই আর্চের এই P আর M হচ্ছে দুটো পয়েন্ট on the DD curve, a demand curve in figure 11.5 as যাই হোক, is an arch which measures elasticity over a certain range of a price and quantities. On any 2 points of a demand curve, the elasticity coefficient are likely to be different depending upon the method of computation. এরপরে কি বলেছে, arch method considering the price quantity combinations P and M are given in a table. পয়েন্টটা কি, P আর M, প্রাইস কত, প্রাইস অবশ্য এখানে দেয়া নেই, প্রাইস হচ্ছে R, এটা ইমাজিনারি প্রাইস 8 and 6, আর কোয়ান্টিটি হচ্ছে 10 আর 12। এরপরে দেখো এই যে এখন সূত্র, আমরা সূত্রতে দেখব as per percentage method আমরা যে জিনিসটা শিখেছিলাম, we move from P to M, the elasticity of demand is change in quantity divided by change in price into P divided by Q. তাহলে ওখানে আমরা আগেই ধরেছি আমার কোয়ান্টিটির চেঞ্জ কত, 12 থেকে 10 থেকে 12 হয়েছে, দ্যাট মিন্স 12 মাইনাস যেটা বড় সেখান থেকে আমরা বিয়োগ দিব, 12 মাইনাস 8, আর এখানে 6 মাইনাস 8,
দ্যাট মিন্স এখানে হচ্ছে 8 ডিভাইডেড বাই 10 সমান সমান আসলো 2 ডিভাইডেড বাই 2 minus 2 into 8 divided by 10 is equal to 4 divided by 5. If we move in the reverse direction, যদি আমরা উল্টা দিকে যাই from m to p, আমরা যদি এখানে আমরা লিখেছি p থেকে m, আমরা যদি m থেকে p দিকে যাই, উল্টা দিকে যাই, দেন কি আসবে? এই যে দেখো 10 minus 12, তাহলে এখানে হচ্ছে মাইনাস, দ্যাট মিন্স এটা হচ্ছে less than 1. হ্যাঁ, thus this method of measurement, তোমাদের এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে, এটার মেইন থিং হচ্ছে সূত্র। আর তোমরা এখানে ডেফিনেশন গুলো মনে রাখবা, এই ডেফিনেশন প্রত্যেকটা মেথডের ডেফিনেশন মনে রাখবা, তোমার চিত্রটা মনে রাখবা এবং তোমার সূত্রটা মনে রাখবা। Thus, this method of measuring elasticity at 2 points on a demand curve gives a different elasticity coefficient because we used a different base in computing the percentage change in each cases. To avoid this discrepancy, elasticity for the arch method had been developed. Arch method এর যে ফর্মুলা দেখো দেওয়া হয়েছে, change of q divided by change of p into p plus p1, that means first price এবং second price দুটার যোগফল divided by q plus q1 plus q2. p1 হচ্ছে অরিজিনাল প্রাইস, p2 হচ্ছে নিউ প্রাইস, q1 হচ্ছে অরিজিনাল কোয়ান্টিটি ডিমান্ডেড, q2 হচ্ছে নিউ কোয়ান্টিটি ডিমান্ডেড। এটা হচ্ছে তোমার আর্চ মেথডের সূত্র। এই যে আর্চ মেথডে দেখো, on the basis of the formula we can measure arch elasticity of demand when there is a movement either from point p to m or from m to p. From p to m at p, p1 is equal to 8, q1 is equal to 10, যেটা আমরা আগে দেখলাম। এভাবেই আগের সূত্র অনুযায়ী এভাবে করে আমরা বসাচ্ছি, ওই সূত্র দিয়েও হয় বা পার্সেন্টেজ মেথডে আমরা যে সূত্রটা শিখেছি ওটা দিয়েও হয়, দুটো একই জিনিস। Thus whether we move from p to m or m to p or p to m on the arch pm of the dd curve, the formula for arch elasticity of demand gives the same numerical value, একই ভ্যালু দিচ্ছি। যদি আমরা পার্সেন্টেজ মেথডে করি যে ভ্যালু, আমরা যদি আর্চ মেথডে করি তাহলে এই ভ্যালু। এই ছিল আজকে আমাদের পড়া। আমরা পরবর্তী ক্লাসে আরো দেখব, আমাদের ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড আছে, ক্রস ইলাস্টিসিটি অফ ডিমান্ড আছে, এই জিনিসগুলো আমরা দেখব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তোমরা এই ভিডিওটা খুব ভালো করে দেখবে, কারণ এখান থেকে প্রশ্ন আসাটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আর তোমাদের যদি কোশ্চেন থাকে কোনো, অবশ্যই তোমরা কমেন্টে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কোনো সমস্যা আছে কিনা এই ইলাস্টিসিটি চ্যাপ্টারে। আজকে ফার্স্ট আমার লেকচার ইলাস্টিসিটি চ্যাপ্টারে, পরবর্তীতে মেবি 2টা লেকচারের মধ্যে শেষ করতে চেষ্টা করবো ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আমাদের কিন্তু খুব দ্রুত গতিতে আমাদের সিলেবাস এগিয়ে চলছে এবং তোমাদের সবগুলো ক্লাসেই আমি বলি যে যদি এমন হয় যে করোনা পরিস্থিতি আরো খারাপ হয়, তাহলে হয়তো খোলার পরে, যখন ভালো হবে খোলার পরেই কিন্তু এই রেকর্ডেড ক্লাসের বেসিসে পরীক্ষাগুলো হয়ে যাবে। সুতরাং এটাকে ইগনোর করার কোনো অবকাশ নেই। তোমরা যদি মনে করে থাকো যে না পরবর্তীতে আমরা ক্লাস করবো, কোনো স্কোপ নেই, কারণ এই রেকর্ডেড ক্লাসের বেসিসে তোমাদের পরীক্ষা হবে। এই মেসেজটা আমাদের কাছে অনেক আগে এসছে, আমি বিভিন্ন ক্লাসে তোমাদের এই মেসেজটা দিচ্ছি। তো তোমরা অবশ্যই যত্নবান হবে, ক্লাসের প্রতি মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফিজ।